Straight ahead! On the starboard! Go, lads, go! Get down! Bring him down! On the head! 10 এপ্রিল 1912 সাল আরএমএস টাইটানিক তৎকালীন সময়ের দুনিয়ার সবথেকে বড় ও লাক্সারিয়াস জাহাজ তার প্রথম সফরের উদ্দেশ্যে রওনা দেয়। ইংল্যান্ডের সাউথ হাম্পটন থেকে নিউ ইয়র্ক যাবে। এই শিপে সব ধরনের লোক বসেছিল। বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, অভিনেতা ও ভালো জীবনের সূচনা করার জন্য নিউ ইয়র্ক যাচ্ছিল। এই জাহাজের কমান্ডার ছিলেন 62 বছর বয়সী সিনিয়র ক্যাপ্টেন এডওয়ার্ড জন স্মিথ। প্যাসেঞ্জার, পাবলিক ও মিডিয়ার মধ্যে বেশ এক্সাইটমেন্ট কাজ করছিল এই জাহাজকে ঘিরে। টাইটানিক লম্বায় ছিল 269 মিটার ও উচ্চতায় ছিল 53 মিটার। এটি শুধু আকারেই বড় ছিল না, বরং এটিতে যেসব লাক্সারি ব্যবহার করা হয়েছিল এটি বানানোর জন্য তা দেখে আপনিও বিস্মিত হয়ে যাবেন। ওই সময় এই শিপ বানানোর জন্য খরচ পড়েছিল $7.5 মিলিয়ন। এই অ্যামাউন্টটি যদি এখনকার কারেন্সির সাথে কনভার্ট করি তবে $400 মিলিয়ন সমান। শিপের ভিতর ফ্যাসিলিটি ও ডেকোরেশন এখনকার সময়ে যে কোনো 5 স্টার হোটেলকেও পেছনে ফেলে দেবে। এতে ছিল স্টেনড গ্লাসের জানালা, সুসজ্জিত কাঠের প্যানেলের কাজ, 2টি বিশাল আকারের যাতায়াতের জন্য সিঁড়ি, একটি হিটেড সুইমিং পুল, ইলেকট্রিক বাথ, জিম, 4টি রেস্টুরেন্ট, 2টি চুল কাটার শপ, একটি লাইব্রেরিও ছিল। আর সব থেকে বড় ব্যাপার হলো এটিতে যে পরিমাণ সেফটি ফিচার ব্যবহার করা হয়েছিল তার জন্য এটিকে আনসিঙ্কেবল বলা হতো। মানে এটি এমন একটি শিপ যেটি কখনো ডুবতেই পারে না। চিন্তা করুন কতটা সেফ মনে করা হতো এটিকে। হোয়াইট স্টার লাইন নামক এক কোম্পানি এই জাহাজটিকে বানিয়েছিল। এই কোম্পানির ভাইস প্রেসিডেন্ট এই জাহাজটিকে নিয়ে এতটাই কনফিডেন্স ছিল যে তিনি ওপেনলি পাবলিকের সামনে এসে বলেন এই শিপটি আনসিঙ্কেবল, এটা কখনোই ডুববে না। কিন্তু টাইটানিক তার প্রথম সফরে রওনা হওয়ার মাত্র 2 দিন পরেই 12 এপ্রিল 1912-তে প্রথম আইস ওয়ার্নিং পেতে শুরু করে। অর্থাৎ যে সমুদ্রে ভেসে এই টাইটানিক আমেরিকার দিকে যাচ্ছিল সেই রাস্তায় বহু বড় বড় আইসবার্গ ছিল, যেটি ছিল এই শিপের জন্য ভয়ঙ্কর কিছু ঘটার বার্তা। আইসবার্গ থাকার এই বার্তা কোনো অস্বাভাবিক নয়। সাধারণত সমুদ্রে থাকা জাহাজ তার আশেপাশে থাকা অন্যান্য জাহাজকে রেডিওর মাধ্যমে জানিয়ে থাকে যে সমুদ্রের এই এরিয়ায় বেশি বরফ রয়েছে, সাবধানে আগে যাবেন। এই ওয়ার্নিংকে রিসিভ করার পর টাইটানিক 2 বার তার রাস্তা বদল করে, কিন্তু টাইটানিকের গতি কমানো হয়নি। তখন টাইটানিকের গতি ছিল 40 কিলোমিটার প্রতি ঘন্টায়। 2 দিন পরে 14 এপ্রিল 1912 7টি আরও বড় বড় আইস ওয়ার্নিং দেওয়া হয় টাইটানিককে। কিন্তু টাইটানিকের ক্যাপ্টেন ও ক্রু মেম্বাররা এইসব ওয়ার্নিংকে ইগনোর করে ও তারা টাইটানিকের গতি কমানোর প্রয়োজনও মনে করে না। আস্তে আস্তে সূর্য তার আপন গতিতে অস্ত চলে যায়, রাত হয়ে যায়, তাপমাত্রা নিচে নামতে শুরু করে। এই 14 তারিখ রাতে কোনো চাঁদের আলো ছিল না, সুতরাং মুনলাইট ব্যতীত সামনে কি আছে তা দেখা অনেকটা দুষ্কর ছিল। প্রায় প্রতিটা জাহাজের উপরে একটা ক্রুনেস্ট থাকে, ছোট্ট একটি জায়গা, এটিকে লুকআউট পয়েন্টও বলতে পারেন। এখানে কাউকে সবসময় বসিয়ে রাখা হয় যেন সে দেখতে পারে সামনে কোনো ট্রাফিক বা কোনো ধরনের অবজেক্ট আছে কিনা। এখানে যে লোককে বসিয়ে রাখা হয় তাকে খুব ঠান্ডার মুখোমুখিও হতে হয়। রাত 11:39 ফ্রেডারিক ফিল্ড নামক এক লোক এই ক্রুনেস্টে বসেছিল। সে হঠাৎ সামনে দেখতে পায় একটি বিশাল বরফের পাহাড়। সে দ্রুত 3 বার ঘন্টা বাজায় যেন নিচে থাকা ক্রু মেম্বাররা শুনতে পায়। ফার্স্ট অফিসার উইলিয়াম এই ইন্টারাকশন শুনতে পায় ও কমান্ডারদের বলেন দ্রুত যেন জাহাজকে বাম দিকে ঘোরানো হয়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তার শুধুমাত্র 1 মিনিট পরে 11:40 টাইটানিক এই আইসবার্গকে ধাক্কা দেয়। এই আইসবার্গ কোনো ছোটখাটো আইসবার্গ ছিল না। লেন্থে ছিল এটি 200 বাই 400 ফুট, যেটি একটি ফুটবল মাঠের সমান, আর উচ্চতায় ছিল ট্রু নেস্টের সমান। কিছু রিসার্চারের ধারণা এই আইসবার্গটির ওজন 1.5 মিলিয়ন টন। টাইটানিকের সামনের ডান দিকটায় এই আইসবার্গের ধাক্কা লেগেছিল, আরও ভালোভাবে বলতে গেলে বউয়ের সাথে। তো এখন আপনি প্রশ্ন করতে পারেন বউ কাকে বলে। এই ফটোতে আপনি দেখতে পাচ্ছেন বউ হলো জাহাজের সামনের অংশ, বউয়ের উপরের অংশকে স্টার্ন বলা হয়। এই জাহাজটি প্রায় 10 সেকেন্ড ধরে আইসবার্গের সাথে ঘর্ষণ ঘষে, যার ফলে এর বডিতে বেশ অনেকগুলো ছোট্ট ছোট্ট গর্তের সৃষ্টি হয়। আপনি হয়তো ভাবছেন একটা বরফের টুকরো কিভাবে একটা মেটালকে কাটতে পারে। একটু ভাবুন একটা বরফের পুরো পাহাড় যার নিজের ওজন কত টন। উদাহরণস্বরূপ একটা কাঠ দিয়ে তো মেটাল কাটা যায় না, রাইট? কিন্তু একবার ভাবুন 100 কিলোমিটার গতিতে কোনো গাছের সাথে যদি কোনো গাড়ি ধাক্কা খায় তো ভাবুন সেই গাড়িটির অবস্থা কি হবে। আর ঠিক এমনটাই ঘটেছিল টাইটানিকের সাথে। আইসবার্গের ওজন এতটাই বেশি ছিল যার দরুন টাইটানিকের বেশ বড় আকারের ক্ষতি হয়েছে। আইসবার্গের সাথে ধাক্কা লাগার কয়েক সেকেন্ড পরেই ক্যাপ্টেন স্মিথ ও আর্কিটেক্ট থমাস সাথে সাথেই জাহাজের স্ট্রাকচার চেক করেন, এটা দেখার জন্য যে কতটা ক্ষতি হয়েছে টাইটানিকের বডির। আর স্ট্রাকচার দেখার পরে তারা বুঝতে পারলেন টাইটানিক জাহাজ ডুবে যাওয়া অনিবার্য। তারা এটি দেখে হতভম্ব হয়ে পড়ে, কারণ তারা তো ভাবতো এটা আনসিঙ্কেবল। আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম এই জাহাজকে আনসিঙ্কেবল ভাবতো সবাই, কারণ এর মধ্যে সেফটি ফিচার্স ছিল হতবাক করার মতো।
এই জাহাজের মেন দুইটি সেফটি ফিচার্স ছিল। প্রথমটি হলো এই জাহাজের ভিতরে ডবল বাটাম হাল ছিল। হাল বলা হয় জাহাজের মেন বডিকে, আর ডবল বাটাম হাল মানে দুইটি লেয়ার্স লাগানো ছিল টাইটানিকে। যদি একটি লেয়ার দিয়ে জল প্রবেশ করেও ফেলে তবুও টাইটানিকের কিছুই হবে না, কারণ আরও একটি লেয়ার ছিল। আর দ্বিতীয়ত, পুরো শিপের যে মেন বডি সেটিকে 16টি আলাদা আলাদা কম্পার্টমেন্টে ডিভাইড করে রাখা হয়েছিল। আর 16টির মধ্যে যদি 4টি কম্পার্টমেন্টে জল প্রবেশ করেও ফেলে তবুও জাহাজ চলতে থাকবে, জাহাজের কিছুই হবে না। কিন্তু আইসবার্গে ধাক্কা লাগার ফলে যে ক্ষতি হয়েছিল সেটি শিপের সাইডের দিকে হয়েছিল। তাই নিচে যে দুইটি লেয়ারের কথা বলা হয়েছে সেটি কোনো কাজেই আসেনি, কারণ জাহাজের সাইডের দিকে সিঙ্গেল লেয়ার ছিল। তাছাড়া এই ইম্প্যাক্ট এতটাই বড় ছিল যে শিপটির 16টি কম্পার্টমেন্টের মধ্যে 6টিতে ইতিমধ্যে জলেতে পরিপূর্ণ হয়ে গিয়েছিল, কিন্তু লিমিট ছিল 4টির। তার মানে এখন টাইটানিককে ডোবার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। আইসবার্গের সাথে ধাক্কা লাগার প্রায় 20 মিনিট পর রাত 12টায় ক্যাপ্টেন স্মিথ রেডিও সিগন্যাল পাঠাতে অর্ডার করেন তার ক্রু মেম্বারদের, কারণ যদি তার আশেপাশে জাহাজ থাকে তবে তারা আমাদের সিগন্যাল পেয়ে হয়তো বাঁচাতে আসতে পারে। সিনিয়র রেডিও অপারেটর জ্যাক ফিলিন্স লাগাতার একের পর এক সিগন্যাল পাঠাতে থাকে, তবে কোনো রেসপন্স পাচ্ছিল না। ঠিক 20 মিনিট পরে আরএমএস কার্পেথিয়া, যেটি টাইটানিকের কিছুটা কাছে অবস্থান ছিল, কার্পেথিয়া টাইটানিকের সিগন্যাল রিসিভ করে। তারপর রেডিও অপারেটরের সাথে কথা হলে তারা ডিসাইড করে যে তারা টাইটানিকে থাকা যাত্রীদের বাঁচাতে যাবে। তবে এখানে একটি সমস্যা ছিল, কার্পেথিয়া টাইটানিকের কাছে ছিল কিন্তু তাদের দূরত্ব ছিল 107 কিলোমিটার। এখানে যদি কার্পেথিয়া তার ফুল গতিতে চলে তবুও টাইটানিক পর্যন্ত পৌঁছাতে তার 3.5 ঘন্টা সময় লেগে যাবে। টাইটানিকের বাকি ক্রু মেম্বাররা আতশবাজি ও রকেট জ্বালাতে থাকে এই আশায় যে তাদের আলো দেখে হয়তো আশেপাশে থাকা কোনো জাহাজ তাদের উদ্ধার করতে আসবে। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো কার্পেথিয়া জাহাজ ব্যতীত আর কোনো শিপ থেকে তারা রেসপন্স পাচ্ছিল না। তারপর ক্যাপ্টেন অর্ডার করে যে যাত্রীদের জন্য লাইফ বোটের মাধ্যমে শিপ থেকে দূরে পাঠিয়ে দেওয়া হোক। প্রোটোকল অনুযায়ী প্রথমে মহিলা ও বাচ্চারা প্রায়োরিটি পাবেন লাইফ বোটে অবস্থান করার জন্য। যদি জাহাজে থাকা প্যাসেঞ্জারদের কথা বলি, তারা প্রথমে এই বিষয়টি নিয়ে অতটা ভয় পাচ্ছিল না, কারণ সবাই এটা ভাবছিল যে এটা তো আনসিঙ্কেবল, এটা কখনোই ডুবতে পারে না। আর এই কারণে যখন প্রথম লাইফ বোট নিচে ছাড়া হয়েছিল সেটিতে ছিল মাত্র 28 জন লোক, যেখানে লোক নেওয়ার ক্যাপাসিটি ছিল 65 জনের। চিন্তা করুন, অর্ধেকের বেশি বোট খালি রেখে এটাকে রিলিজ করতে হয়েছিল। যত সময় যাচ্ছিল একের পর এক কম্পার্টমেন্ট জলে ভরে যাচ্ছিল। আস্তে আস্তে প্যাসেঞ্জাররা রিয়েলাইজ করতে শুরু করলো আসলে জাহাজটি ডুবে যাবে, এটি আর আনসিঙ্কেবল নয়। তখনই শুরু হয় প্যানিক, সবাই ধাক্কাধাক্কি করে লাইফ বোটে উঠতে শুরু করে। রাত 1টার মধ্যে শিপের মধ্যে কম্পার্টমেন্টগুলিতে জলে এতটাই পরিপূর্ণ হয়ে যায় যে শিপের সামনের অংশ, যেটাকে বউ বলা হয়, সেটি জলের নিচে চলে যেতে শুরু করে, আর জাহাজের যে পেছনের অংশ ছিল সেটি একেবারে জলের উপরে চলে আসে। এই অবস্থায় মানুষ হট্টগোল করা শুরু করে দেয়, সবাই লাইফ বোটে বসার জন্য লড়াই করতে শুরু করে। এখানে একটি সমস্যা ছিল, শিপের লাইফ বোটের সংখ্যা ছিল প্রয়োজনের তুলনায় অনেক কম। মাত্র 20টি লাইফ বোট ছিল এই শিপে। এই 20টি লাইফ বোটে মাত্র 1200 লোক আসতে পারত, কিন্তু জাহাজে ছিল প্রায় 2200-র মতো লোক। রাত 2:05 যখন শিপের সর্বশেষ লাইফ বোট জলে ছাড়া হয়, কিন্তু শিপে এখনো 1500 লোক ছিল। এখানে কিছু লোক জোর করে বোটের মধ্যে জায়গা নিতে চাইছিল, আর এমন কিছু লোকও ছিল যারা নিজের মৃত্যুকে মেনে নিয়েছিল। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী আনুমানিক রাত 2:20 দিকে জাহাজটির মাঝখান ভেঙে 2 টুকরো হয়ে আস্তে আস্তে জলের নিচে তলিয়ে যায়। মাত্র 3 ঘন্টা লেগেছিল এই আনসিঙ্কেবল জাহাজটি ডুবতে। 1500 লোক জাহাজের মধ্যেই ছিল। এদের মধ্যে হয়তো কিছু লোক জাহাজের সাথে জলের নিচে তলিয়ে গেছে, অথবা যারা সাঁতার কাটতে জানতেন তারা সাঁতার কাটতে কাটতে হাইপোথার্মিয়ায় মারা গেছিল। তখন জলের তাপমাত্রা ছিল -2°C। এই পরিমাণ ঠান্ডা জলে যদি আপনিও নামেন তবে কয়েক মিনিটেই হাইপোথার্মিয়ায় মারা যাবেন। বলা হয়ে থাকে টাইটানিক শিপের ক্যাপ্টেন শেষ অবধি জাহাজের উইলের কাছেই ছিলেন ও জাহাজের সাথেই ডুবে গেছেন। কিছু লোক এমনও বলে থাকেন তিনি নিজের উপর গুলি করে সুসাইড করেছিলেন। তবে আরএমএস কার্পেথিয়া জাহাজ, যেটি টাইটানিকের লোকেদের বাঁচাতে আসছিল, সেটি 3:30 থেকে 4টের মধ্যে টাইটানিকের লোকেশনে পৌঁছায়। ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গেছে। লাইফ বোটে থাকা আনুমানিক 705 জন লোকেদের উদ্ধারে সক্ষম হলেও বাকি আর কাউকেই কার্পেথিয়া উদ্ধার করতে পারেনি। টাইটানিকের ডিজাস্টারের পর বহু প্রশ্ন ওঠে, বহু কন্ট্রোভার্সি হয়, বহু ইনভেস্টিগেশন করা হয়, যার দরুন এমন কিছু তথ্য সামনে আসে যা শুনে সারা দুনিয়া হতবাক হয়ে যায়। আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার হলো, ওই দিন আরও একটি জাহাজ টাইটানিকের একেবারেই কাছে অবস্থান ছিল। সেটি টাইটানিক থেকে মাত্র 37 কিলোমিটার দূরে ছিল। এটি চাইলে যথাসময় টাইটানিকের ঘটনাস্থলে পৌঁছাতে পারত। আপনি ঠিকই শুনেছেন, এটা একেবারেই সত্য কথা। ওই জাহাজের নাম ছিল এসএস ক্যালিফোর্নিয়া। টাইটানিক আইসবার্গে ধাক্কা দেওয়ার মাত্র 1 ঘন্টা আগে আইসবার্গ থাকা সতর্কতা জানিয়ে সর্বশেষ মেসেজ পাঠিয়েছিল এই এসএস ক্যালিফোর্নিয়া। তারা বলেছিল সাবধানে থাকুন, এই এরিয়াতে অনেক বড় আকৃতির আইসবার্গ রয়েছে।
তারপর আনুমানিক রাত 11:15 এসএস ক্যালিফোর্নিয়ার যে রেডিও অপারেটর ছিল সে তার রেডিও অফ করে দিয়েছিল। ক্যালিফোর্নিয়ার জাহাজ ওই রাতের জন্য থেমে গিয়েছিল, কারণ তারা এই অন্ধকারে সামনে আগাতে চাইছিল না। এই জাহাজ রাতের জন্য থেমে গিয়েছিল এবং তারা রেডিও বন্ধ করে দিয়েছিল, যার দরুন কোনো ধরনের সিগন্যাল পৌঁছায়নি এই এসএস ক্যালিফোর্নিয়ায়। কিন্তু এই ক্যালিফোর্নিয়া জাহাজ তখনও পৌঁছায়নি যখন টাইটানিকে আতশ রকেট ফাটানো হচ্ছিল। রিপোর্ট অনুসারে রাত 12টা বাজার পরে ক্যালিফোর্নিয়া জাহাজে থাকা ক্রু মেম্বাররা টাইটানিকের রকেট ফাটাতে দেখেছিল এবং তারা তাদের ক্যাপ্টেনকেও ইনফর্ম করেছিল। কিন্তু ক্যাপ্টেন বলে এটি কোনো সিগন্যাল নয়, বরং টাইটানিকে ধনী লোকেরা পার্টি করছে। ওই দিন যদি ক্যালিফোর্নিয়া জাহাজের ক্যাপ্টেন স্ট্যানলি লর্ড এই রকেটগুলোকে সিরিয়াসলি নিতেন, তবে ভাবুন কত লোকের হয়তো প্রাণ বাঁচানো যেত। পরের দিন যখন রেডিও অন করে তখন তারা টাইটানিকের এসএস কল দেখতে পায় এবং টাইটানিকের ওখানে পৌঁছায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। তারা পৌঁছে দেখতে পান শুধু মৃতদেহগুলো জলে ভাসছে। টাইটানিকের ইনভেস্টিগেশনে 2টি ইনকোয়ারি করা হয়েছিল, আর এই 2টি ইনকোয়ারিতেই এসএস ক্যালিফোর্নিয়ার ক্যাপ্টেন স্ট্যানলি লর্ডের উপরে ব্লেম করা হয়। কিন্তু এত বড় একটা দুর্ঘটনায় শুধু একজনের উপর ব্লেম করাটা অনুচিত কাজ। আরও লোকের ভুল ছিল এখানে। লাইফ বোটের ব্যাপারে আগেই বলেছি, টাইটানিকের প্রয়োজন অনুযায়ী লাইফ বোট রাখা হয়নি। যে কোম্পানি এই জাহাজকে বানিয়েছিল তাদের মনে হচ্ছিল এই জাহাজ তো কোনোদিনই ডুবতে পারে না, সুতরাং শুধু শুধু এত লাইফ বোট রেখে কি হবে। আর পরের বড় ভুল হলো স্টিয়ারিং হুইলে থাকা স্টেয়ারম্যান রবার্ট হুইচেনের। ওই দিন যখন উপর থেকে বলা হয় সামনে বিশাল আইসবার্গ, তো যে অফিসার ডেকের মধ্যে ছিলেন সে রবার্টকে শিপ বাম দিকে ঘোরাতে বলেন, কিন্তু তিনি আতঙ্কিত হয়ে এই মেসেজকে মিস আন্ডারস্ট্যান্ডিং করে ফেলে আর তিনি শিপটি ডান দিকে ঘুরিয়ে ফেলেন। এটি একটি উল্টো ডাইরেকশন ছিল, যার ফলে জাহাজটি আইসবার্গের আরো কাছে চলে আসে। যতক্ষণে রবার্ট তার ভুল বুঝতে পারেন ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। ব্রিটিশ ইনকোয়ারিতে এটিও বলা হয় টাইটানিককে এত ওয়ার্নিং দেওয়ার পরেও ক্যাপ্টেন গতি কম করেনি। আর এর পেছনে অনেক থিওরির কথা বলা হয়ে থাকে, যার মধ্যে একটি পপুলার থিওরি হলো জেসি ব্রোজ, যিনি চেয়ারম্যান ও ম্যানেজিং ডাইরেক্টর ছিলেন হোয়াইট স্টার লাইনের, অর্থাৎ যে কোম্পানি টাইটানিককে বানিয়েছিল। চেয়ারম্যান জেসিপ ক্যাপ্টেনকে বলেছিল শিপের গতি কম করা যাবে না। কোম্পানির পক্ষ থেকে কঠিন প্রেসার ছিল, এই জাহাজের প্রথম যাত্রা 6 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে, যাতে এটি দেখানো যায় টাইটানিক শুধু সবচেয়ে বড় জাহাজ নয়, বরং সবচেয়ে বেশি গতিসম্পন্ন জাহাজ। এই টাইটানিকের ধ্বংসাবশেষ খুঁজতে 70 বছরের বেশি সময় লেগে গেছে। এটি সেপ্টেম্বর 1985 সালে এক আমেরিকান ওশিয়ান এক্সপ্লোরার রবার্ট বেলার্ড এই টাইটানিককে খুঁজে বার করেন। টাইটানিকের ধ্বংসাবশেষ সমুদ্রের 3800 মিটার নিচে সমুদ্রের ফ্লোরে পড়ে আছে। আর সমুদ্রের গভীরে যে শুধু টাইটানিক পড়ে আছে এটা বলা একদমই উচিত হবে না, কারণ এমনই একটি ঘটনা ঘটেছিল ফ্লাইট MH370 সাথে, যেটা কিনা আজও সমুদ্রের গভীরে তলিয়ে আছে। পুরো ঘটনা জানতে বাম দিকের ভিডিওটি দেখতে পারেন। বাকি ভিডিওতে কিছু ভালো লাগলে লাইক করতে পারেন। নতুন দর্শক চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এমনই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।